হিসেবে পরিচিতি লাভ করেন। কবিতার পংক্তিতে পংক্তিতে শিউলি ফুলের মনোলোভা সুঘ্রাণ ছড়িয়ে তিনি ব্যাকুল করেছেন অগণিত কাব্যপ্রেমিকের হৃদয়। গৌরবময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পটভূমি মোহাম্মদ নুরুল হুদার কবিতায় প্রত্যক্ষ করা যায়। মায়ের ভাষার মান রাখতে জীবন দিল যারা, বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ তারা। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। দরিয়া নগরে জন্ম, পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। বৈচিত্র্যপূর্ণ প্রতিভার অধিকারী এই কবি প্রবন্ধ ও অনুবাদেও রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। প্রথম পর্যায়ে তার কবিতায় প্রকৃতি ও স্বদেশপ্রেমের প্রাধান্য থাকলেও ধীরে ধীরে তিনি বহু বিষয়মুখী হয়ে উঠেছেন। রক্ত দামে কেনা এদেশ নয় করুণার দান, বাংলাদেশের স্বাধীনতা বীরের অবদান। আজ বিজয়ী বাঙালির অজেয় প্রতিজ্ঞার স্বর। ডিসেম্বর, সোনার দেশের সোনার শিশু, সোনার দেশে ঘর, তোমরা সবাই তিতুমিরের সোনার বংশধর। শনিতে সমুদ্রপাত, আমার সশস্ত্র শব্দবাহিনী, আমরা তামাটে জাতি, এক জনমে লক্ষ জনম, জাতিসত্তার কবিতা, ভালোবাসা বুক পকেটে, দেখা হলে এক হয়ে যাই, কবি মোহাম্মদ নুরুল হুদার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি অনুষ্ঠান পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজকে আমাদের অনুষ্ঠানে আছেন দুজন মানুষ। প্রথমজন হচ্ছেন বিশিষ্ট কবি, কথাশিল্পী এবং অনুবাদক মোহাম্মদ নুরুল হুদা, এবং আছেন বিশিষ্ট চিত্রশিল্পী এবং ইউটা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ। এই অনুষ্ঠানে আমি যখন কবি মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে কথা বলবো, তার কবিতার সঙ্গে যে তার ঘর গৃহস্থলী সেই বিষয়ে জানতে চাইব, এই ফাঁকে শাহজাহান আহমেদ বিকাশ ছবি আঁকবেন, পোর্ট্রেট করবেন নুরুল হুদার। আমরা দেখতে চাই যে এই পোর্ট্রেট কতটা বাংময় হয়ে ওঠে শিল্পীর হাতে। হুদা ভাই, আপনাকে যে প্রথমে যে প্রশ্নটা করে শুরু করতে চাই, নুরুল হুদা কবে জানলেন যে তিনি কবি মোহাম্মদ নুরুল হুদা? এটা জানা হয়নি, কিন্তু আস্তে আস্তে করে বলা যেতে পারে জানা। কখন একদম আমি বলতে পারবো না। তবে যখন একেবারে ইয়ে থেকে বাড়ি থেকে বেরোতে শুরু করেছি। কত বয়সে? এটা বয়স কত হবে, 3-4 বছর হবে। যখন বাড়ি থেকে মানে মায়ের কুল থেকে বেরিয়ে আমাদের উঠোনে যখন লাফাতে শুরু করেছে, এবং উঠোনে একটা গাছ ছিল, অনেকগুলো গাছ, তার ভিতরে একটা বিশেষ গাছ, আমগুলো ছোট, অসম্ভব মিষ্টি, উড়িয়াম আমরা বলি। আচ্ছা, উড়িয়াম, সেই কক্সবাজারে, ঢাকা, চট্টগ্রাম উড়িয়াম ছিল। সেই উড়িয়ামের গাছের ভিতরে একটা লতা ছিল। সেই লতাটি, যে লতার ভিতর যে পাতা, সেই পাতার নাম পান। অর্থাৎ একই গাছে আমরা বলি পান সুপারি, একই গাছে ফুল। এমন একটা ঘটনা ছিল। আমার খুব ভালো লাগতো। আস্তে আস্তে করে যখন পাশে দাদি পাহারা দিতেন, দাদি নাই, মা তো ঘরের ভিতরে, আস্তে আস্তে করে ওই গাছের কাছে গিয়ে, গাছের ওই উড়িয়া আমার গাছে কিন্তু মাঝে মাঝে ইয়ে থাকতো, মানে গিট থাকতো। আস্তে আস্তে উপরে ওঠা যায়, উপরে উঠে পানটা নেয়া, উড়িয়ামটা নেয়া, এটা দেখতে দেখতে হঠাৎ কখন যদি মনে হলো একটা হু হু করছে, তখন যদি বলা যায় যে এটাকেই কবি হওয়া। তারপরের ঘটনা হলো, এরপর যখন প্রাইমারি স্কুলে গেলাম, যাওয়ার পর ওই কয়েকজন আমরা ছিলাম আর কি। তারপর ওইখানে 2-1 বালিকাও ছিল, খুবই অনিবার্য। এবং কোনো কোনো বালিকাকে দেখা গেল যে ফর্সা নয়, আমার মতো ফর্সা নয়, আমি যেরকম ফর্সা, তার চেয়ে একটু রংটা কম, আমরা যাকে বলে শ্যামলা, কিন্তু অসম্ভব কমনীয়। ঘরের মানে স্কুল ঘরের বাইরে তাকালে, সবুজ পাতার দিকে তাকালে যেমন একটু গাঢ় সবুজের টল রঙের এক বালিকা। তখন মনে হলো যে না, কবি হয়নি, না হলে কিন্তু
কবিতার সামনে আছে বোধহয়, এমন কিছু আছে যাকে দেখা যায়। এবং তারপর আমাদের বাড়ির স্কুলের পাশে এবং বাড়ির পাশে একটা ছোট্ট নদী ছিল। সেই নদী একেবারে যা কি বলে যে প্রথম পড়তে যখন শুরু করেছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে কে লিখেছেন? রবীন্দ্রনাথ। তাহলে এটা যদি কবিতা হয় তাহলে এটাতে কবিতা। তাহলে রবীন্দ্রনাথকে বাদ দিলে তাহলে এই জায়গায় তো আরেকজনকে বসানো যায়। ফলে এইভাবে তখন মনে হলো যে না, বোধ হয় কোনো একটা পরিবর্তন হচ্ছে। আমার কাছে কবি হওয়া মানে, কবিতা মানে হচ্ছে আমি যে সত্তায় আছি সেই সত্তা থেকে পরিবর্তিত হয়ে আরেক সত্তায় চলে যাওয়া। কতজনকে এরকম দেখেছেন আপনি নিজের কবিতার মতো করে? এটা বলা যাবে না। যতবার যত দিকে তাকিয়েছি ততবার যখন কেউ শ্যামল হয়ে, কেউ অমল হয়ে, কেউ গোলাপি হয়ে, কেউ সদালাপি হয়ে, যে যত বর্দে এবং যত মুদ্রায় তাকিয়েছে, যে মুদ্রাগুলি ভালো লেগেছে, লাগছে এখনো, তা তো বটেই। কবির কাজ কিন্তু, কবি যদি মুগ্ধ না হয়, কবি যদি ব্যথিত না হয়, কবিতা যদি আনন্দিত না হয়, তাহলে সেখানে কবি হতে পারে না। অর্থাৎ সে যা দেখবে তা তাকে প্রভাবিত করতে হবে, সে দুলে উঠবে। কবি মোহাম্মদ নুরুল হুদা ছাপার অক্ষরে, এই নামটি কবে দেখেছিলেন? ছাপার অক্ষরে যদি কালিতে মানে মেশিনের ছাপ পড়েছে, এটা যদি হয় তাহলে সম্ভবত এটি ফেব্রুয়ারি মাস হবে, 1966 সাল হবে। পত্রিকার নাম সংবাদ, দৈনিক সংবাদ। দৈনিক সংবাদ। বাচ্চাদের আসরে না বড়দের আসরে? না, বড়দের আসরে। কি লিখছিলেন? অদ্ভুত এক কবিতা। এই কবিতার নামও বিদ্যুটে, অজগর কবলিত আমি। অজগর কবলিত আমি, এটা অত্যন্ত কি বলে বাস্তববাদী একটা কবিতা ছিল। আমি সবেমাত্র 65 সালে ঢাকা শহরে এসে পড়েছি। আর বাংলাদেশে তখন কিন্তু ভালো পত্রিকাগুলির ভিতর অবশ্যই সংবাদ ছিল। সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন শহীদুল্লাহ কায়সার। অসাধারণ সংসপ্তক। হ্যাঁ, সংসপ্তক। তো ওইখানে কবিতা লিখতে গেছি, কবিতা দিয়েছে, তিনি বললেন যে বাস্তববাদী কবিতা লেখেন, বাস্তব জীবনের জন্য ইত্যাদি, বাস্তব আমাদের জীবনের কি হচ্ছে, এই যে যারা খেটে খাওয়া মানুষ, ওদের কথা না হয় বাদ দিলেন। যে শহরে এসছেন, সেই শহরে 20-30 টাকা দামের কেরানি আছে, সেই কেরানি একবার যায় আবার বেরিয়ে আসে, তার জীবনটা লেখা যায় না। ওই অজগর কবলিত আমি, 30 টাকা দামের কেরানি, তাকে নিয়ে একটি কবিতা, ছোট্ট কবিতা, একটা লম্বা কবিতা, কিন্তু পত্রিকার শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরোটা একটা কাহিনী। অর্থাৎ প্রত্যেকটা এই ধরনের ঘরে, তার ঘরে একটা অজগর আছে, সেই অজগরটা তাকে একবার নিঃশ্বাস দিয়ে দূরে ফেলে দিচ্ছে, আবার নিয়ে আসতে। এই অজগরের সঙ্গেই তার সংসার, অর্থাৎ অভাবকে অজগর হিসাবে তুলনা করা। চমৎকার। আপনার যাত্রাটা শুরু হয়েছিল একটা চমৎকার হাত দিয়ে, ডক্টর শহীদুল্লাহ কায়সারের হাত দিয়ে। অবশ্যই। এবং তারপরের যাত্রাটা আমি বলবো যে আরও প্রকৃত একজন কবি। তিনি, শহীদুল্লাহ কায়সার একজন অসম্ভব ভালো বাস্তববাদী ঔপন্যাসিক, নান্দনিক ঔপন্যাসিক একই সঙ্গে। তারপরে তিনি হলেন আহসান হাবীব। তারপরে যার কথা বলবো তিনি হলেন আবদুল্লাহ আবু সাইদ, 60-এর দশকের রাখাল। হ্যাঁ, মাঝখানে আরেকজন ছিলেন সমকালের সম্পাদক, সিকান্দার আবু জাফর। ওই জাফর ভাইয়ের ওখানে বিশেষ করে দাবা খেলতাম, দাবা খেলার জন্য যেতাম, যেতে যেতে কবিতার সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে বলা যাচ্ছে যে আপনার যাত্রা খুব অসাধারণ মানুষদের হাত দিয়ে। আমাদের সময় যারা আরেকজনের কথা বলবো, আব্দুল কাদের, কবি আব্দুল কাদের, সান্দোশিক। হ্যাঁ, সান্দোশিক কবি আব্দুল কাদেরের সঙ্গে বোধহয় আহসান হাবীবের সঙ্গে যখন দেখা হচ্ছে, তখনই আব্দুল কাদেরের সঙ্গে। আমরা শুধু আপনার কাছে এই মুহূর্তে যেটা জানতে চাই সেটা হচ্ছে আহসান হাবীবের সঙ্গে আপনাদের দেখাটার মধ্যে একটা গল্প আছে, আপনার বন্ধু নিয়ে গেছিল মকবুল আহমদ। হ্যাঁ, মকবুল আহমদ খান। হ্যাঁ, এই গল্পটা একটু জানতে চাই। সাংঘাতিক গল্প। এই জন্যই বলবো যে এটাই কিন্তু আমার জীবনটাকে একেবারে অন্যদিকে মোড় ফিরিয়ে দিয়েছে। এর কাছে কবিতা তো ছাপা হলোই, সেই কবিতা ছিল গদ্যে লিখিত একটি, জাস্ট আমি বলবো ছোট গল্প না হোক, মানে অনুগল্প কবিতা আকারে ছাপা, 30 টাকা দামের একজন কেরানি ইত্যাদি। তারপর ওকে এই ধরনেরই কবিতা যখন আমি আহসান হাবীবের কাছে নিয়ে গেলাম, আমার এখনও মনে আছে, অট্টহাসি, মধ্যনিশীতে অট্টহাসি, এই ধরনের একটি কবিতা নিয়ে গেলাম। তিনি প্রথম আমি বোধহয় একা গিয়েছিলাম, এটা আমি সঠিক মনে পড়ছে। যাওয়ার পর তিনি দেখলেন, দেখে বললেন যে হ্যাঁ, কবিতা লিখতে হলে একটু পড়াশোনা করা দরকার এবং দরকার, ছন্দ সম্পর্কে জানা দরকার। আমি তার সঙ্গে তেমন কোনো কথা না বলে ফিরে আসছি। আসার পর
আমার বন্ধু মকবুল আহমদ খান ঢাকা শহরে এসে, যার সঙ্গে আমার প্রথম দেখা হলো, এখনও পর্যন্ত তার সঙ্গে বলা যেতে পারে পথ চলছি আমি। তো সে গল্প লিখত। সে বললো যে কোনো সম্পাদকের সঙ্গে আমার পরিচয় নেই। আমি বললাম আমার তো আছে। আসনাইবের কাছে আমি গিয়েছিলাম, তো দুজন মিলে গেলাম। গিয়ে শুরুতে ঢুকার সময় আমাদেরকে আসনাইব তখন ছিলেন না, না থাকার ফলে আমাদের প্রথম ঢুকতে হলো আবুল কালাম শামসুদ্দিন সাহেবের রুমে। তিনি কিন্তু সম্পাদক দৈনিক বাংলার। দৈনিক বাংলা তখন দৈনিক পাকিস্তান না, তখন দৈনিক পাকিস্তান। এটা কিন্তু 65 সালের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, 65 সালের কথা। তো গেলাম, উনি শুনলেন কবিতা, শোনার পর বললো যে কবিতা তো আমার ব্যাপার না, আর কিছু বলবেন কিনা। তখন ও বললো গল্প, বলে গল্প হলো তো আমি দেখি। তো ওর গল্প দেখে শুনে বললো যে ঠিক আছে, এটাও আসনাইবের কথা। আর ততক্ষণ আসনাইব এসে গেছেন। উনি ঢুকলেন, আমাদের দেখে দাঁড়ালেন। আবুল কালাম শামসুদ্দিন বললেন যে আপনার কাছে এরা দুজন এসছে। বল ঠিক আছে, আপনার সঙ্গে গল্প করুক। খুব ফর্মালভাবে তিনি তার রুমে চলে গেলেন, তার সঙ্গে কথা বলে আমরা আবার তার রুমে গেলাম। যাওয়ার পর একইভাবে আমি আগে যে কবিতাগুলো দিয়ে এসেছিলাম তিনি দেখছেন, দেখে বললেন যে আস্তে করে সামনে এগিয়ে দিয়ে বললেন যে একটু ছন্দ ইত্যাদি ঠিক করতে হবে আর কি। তাই বললাম ছন্দ তো আছে, আমার তো ছন্দ আর মন্দ আর গন্ধ এগুলো তো ছন্দ। এসে বললেন যে হ্যাঁ, ছন্দের ভিতর এগুলোও আছে, ছন্দের ভিতর আরেকটা বিষয় আছে গণিত। তিনি সহজভাবে আমাকে বললেন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবাদ। এখানে কি আপনি এটা যে পয়ার আপনি জানেন, এখানে যে ৮-৬ একটা ভাগ আছে জানেন? আমি তো বোকা বনে গেলাম, যতই ভালো ছাত্র হই না কেন বোকা বনে গেলাম। মাথা নিচু করে বললাম যে আচ্ছা এখন জানি না, তবে জানার চেষ্টা করব বলে ফিরে এলাম। এবং ফিরে এসে 2 বছর তার কাছে আর যায়নি। ইতিমধ্যে যা করার বাংলা ছন্দের রূপরেখা জানার জেনে বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশ করছে, কিন্তু আসনাইবের কাছে আর যাচ্ছে না। তারপর কোনো এক জায়গায় আবার আসনাইবের সঙ্গে দেখা হয়ে গেল। বলে সব তো কবিতা দেখতে পাচ্ছি, ওই যে ছন্দ রূপরেখা ইত্যাদি জানার কথা ছিল, আপনি তো আমার কাছে এলেন না। আমি বললাম আপনার কাছে যাওয়ার সাহস কিন্তু আর পাচ্ছি না। তার হাত দিয়েই বলা যেতে পারে আমার সবচেয়ে বেশি কবিতা ওই সময় দৈনিক পাকিস্তান, তারপর দৈনিক বাংলা, দৈনিক যতদিন তিনি ছিলেন, এবং তার হাত দিয়ে বলা যেতে পারে জীবনের প্রথম কবি স্বীকৃতির সোপান যেগুলো আছে। আমার যে বই শুক্লা শকুন্তলা, যার জন্য আমি প্রথম পেলাম, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার পেলাম, একটা স্বীকৃত পুরস্কারের ভিতরে প্রথম পুরস্কার আলাউল সাহিত্য পুরস্কার পেলাম সেই 80-র দশকের শুরুতে। এগুলো তার হাত দিয়ে আসছে। আপনার প্রথম কাব্যগ্রন্থের শোনিতে সমুদ্র পাত, এর আগে আরও কিছু নাম ছিল, পাল্টাতে সমুদ্র শোনিত ছিল এক সময়, তারপর শোনিতে সমুদ্র পাত, একটা হাইপারবোল অতিকথন এবং একই সঙ্গে একটা চিত্রকল্প তৈরি করা, যার পেছনে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে সমুদ্র কত ছোট হলে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানুষের মুক্তির জন্য বিপ্লব কত বড় হলে, এই তার ভিতর যে রক্তের প্রবাহটা কত বড় হলে সমুদ্রের একটা ফোঁটার মতো পড়তে পারে। এই ছিল আমার রূপকল্প। সমুদ্রের কথা যখন এসছে তখন জানতে চাইছি যে আপনি তো সমুদ্র পাড়ের মানুষ, কক্সবাজারের মানুষ। আমরা বলি দরিয়া। আপনি আমরা না, আপনি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বা করছেন, হয়তো এটা হয়েও যাচ্ছে, বা দরিয়া নগর বলছেন কক্সবাজারকে। আমার জানতে ইচ্ছে করছে যে কক্সবাজারের মানুষ, সমুদ্র পাড়ের মানুষ, সমুদ্র একজন কবি নুরুল হুদাকে কতখানি আচ্ছন্ন করেছিল, প্রভাবিত করেছিল। সমুদ্র তো আমাদের এখানকার সমুদ্র বা দরিয়া আমাদের এলাকার প্রতিটি মানুষকেই শুরু থেকে সবভাবে আচ্ছন্ন করে আছে। গভীর রাতে যখন আমি ঘুমোতে যাই, তখনও 1.5 মাইল দূরে সমুদ্র দরিয়া ডাকছে, শোঁ 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 শব্দ। সেই শীত হোক, গ্রীষ্ম হোক, বসন্ত হোক, যে ঋতুতেই হোক তার শব্দ শুনতে পাচ্ছি। আর আমাকে কবি করার ক্ষেত্রে এটুকু বলবো, সমুদ্রের দিকে বিশেষ করে সূর্যাস্তের সমুদ্র, যখন তার দিকে তাকিয়ে থাকতাম, যখন ওই সূর্য অস্ত যাওয়ার সময়, সেটা অভাবনীয় দৃশ্য, অপার্থিব দৃশ্য, বর্ণনা হয় না এর। আর আদিনাথ মন্দিরের পাশে একটা গাছ ছিল, সেই গাছের পেছনে সূর্য অস্ত গেলে ওই গাছটা আর গাছ থাকে না, একটা আলোক বৃক্ষে পরিণত হয়ে যায়। কবির কাজ হচ্ছে এই যে পাল্টে যায়, জীবন পাল্টে যায়, মন পাল্টে যায়, রং পাল্টে যায়, তাকে ধারণ করা, তাকে আবার প্রকাশ করা। খুবই স্বাভাবিক। হুদা ভাই, আপনি আপাদমস্তক একজন কবি, আপনার
কবিতার মধ্যে, আপনার শরীর অভাবের মধ্যে, আপনার দৃষ্টির মধ্যে প্রেম বিচ্ছুরিত হচ্ছে, নানাভাবে আপনি প্রেমে পড়েছেন, প্রেমের কবিতা, প্রচুর প্রেমের কবিতা লিখেছেন, কিন্তু 1992 সালে আপনার জাতিসত্তার কবিতা প্রকাশিত হবার পর, এই বইটি প্রকাশিত হবার পর আপনি একটা অভিধা হয়ে গেল জাতিসত্তার কবি। আমার মনে হয় বা আমাদের মনে হয় যে জাতিসত্তার কবি বলে কবি যে নুরুল হুদার বিশাল ব্যাপ্তি, তাকে একটু খণ্ডিত করে দেয়া হয়েছে, ছোট করে দেয়া হয়েছে। আপনার নিজের কি বলার আছে? এটা আমি বলবো সমালোচকদের একটি প্রবণতা সাধারণত থাকে, যে কোনো কবিকে, যে কোনো লেখককে দেখার পর তার প্রধান প্রবণতা কি। আমাকে 92 সালে যখন এই অভিধা দেওয়া হচ্ছে, তখন পর্যন্ত আমার যে রচনাগুলো, তার ভিতর বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে জাতি, বাঙালি একজন ব্যক্তি থেকে সামষ্টিক একটা সত্তা, সেই সত্তা মিলিয়ে বাঙালি জাতীয়তাবাদ তৈরি হলো। এই বিষয়ক যে কবিতাগুলো আছে সবগুলোকে একত্র করে ওই জাতিসত্তার কবিতা লিখিত হয়েছে। এটা কিন্তু কোনো আলাদা কোনো বই নয়। এই কবিতাগুলো আমার প্রথম গ্রন্থ থেকে শুরু করে ওই 92 সালে যে লাস্ট বইটা বেরোচ্ছে, প্রতিটি বইয়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অর্থাৎ এই প্রবণতাকে শনাক্ত করা হয়েছে। আমার ধারণা এটা সাধারণত করা হয় তখন যখন কবির ব্যাপকতার ভিতরে একটা বিশেষ প্রবণতা তাকে আলাদা অভিধা দেওয়ার মতো হয়ে ওঠে, তখন সমালোচকরা এই কাজটি করে। আমরা বাংলা সাহিত্যে তার উদাহরণ দেখব, নজরুলের দিকে তাকালে সেটা দেখব, তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে, জাতীয় কবি বলা হয়েছে, সাম্যবাদী কবি বলা হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় তিনি তার কবিতার অন্য দিকগুলো লুপ্ত হয়ে গেছে। বরং আমি শুধু এই কথাটি বলবো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সেই 65 সাল থেকে, আমি ঢাকা শহরে আছি, তারপর আমি দেখেছি 69-এর গণ আন্দোলন, তারপর আমি দেখেছি সে আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ আন্দোলন, এবং তারপর গণবিস্ফোরণ দেখেছি 69-এর, তারপর মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের ভিতর আমি সরাসরি ছিলাম। 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন, তার 100 গজের ভিতর যে বৃত্ত, তার বাইরে যে বেষ্টনী, সেই বেষ্টনীর ভিতর আমরা আছি। তো এই বিষয়গুলোর মধ্য দিয়ে যখন আমরা অতিক্রম করছি, তখন এমন কিছু পংক্তি আমরা রচনা করেছি যা বলা যেতে পারে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং জাতিসত্তাকে মোটামুটি ধারণ করেছে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আমার মনে পড়ে ডাকসুতে বাংলাদেশের জাতিসত্তা নিয়ে একটা আলোচনা হয়েছিল। সেই আলোচনায় ডাকসু থেকে আলোচনা হয়েছিল, আমি মূল প্রবন্ধটি পাঠ করেছিলাম বাংলাদেশের জাতিসত্তা ও বাংলাদেশের কবিতা এই বিষয়ে। ফলে বিষয়টা আমার কিন্তু শুরু থেকে আমি নিয়ে সচেতন ছিলাম। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম হলো আমার সশস্ত্র শব্দ বাহিনী, অর্থাৎ মুক্তিযুদ্ধকে। প্রথম কাব্যগ্রন্থ আমি আগে বলেছি মুক্তিযুদ্ধের উপকল্প এখানে তৈরি হয়ে আছে। তৃতীয় যে কাব্যগ্রন্থ শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, বাঙালি জাতির ভিতর যে দ্রাবিডিয়ান উপাদানগুলো আছে সেই বিষয়গুলো এখানে আছে। তো সে এই বিষয় থেকে তখন থেকে শুরু করে 80-র দশকের পর পর্যন্ত বাংলাদেশের জাতিসত্তা বিবর্তনের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটে গেছে সেগুলোকে আমি ইতিহাস আকারে নয়, কবিতা আকারে আমি রেখায়িত করার চেষ্টা করেছি। ফলে এটা বোধহয় তাদের চোখে পড়েছে। পাশাপাশি আমি বলবো যে আমার কবিতাগুলোর অন্যান্য কবিতার ভিতরে আপনি যে কথা বলেছেন, জাতীয়তাবাদী কবিতা আছে, আন্তর্জাতিকতাবাদী কবিতা তার চেয়ে কম নেই, বিচিত্র কবিতা আছে, বিচিত্র কবিতা আছে, প্রেমের কবিতা তো আছেই। তো এগুলো অবশ্যই শনাক্ত করা যেতে পারে, শনাক্ত করা উচিত। এবং আমি শুধু বলবো এটাকে আমাকে খণ্ডিত করা হয়েছে কিনা জানি না, তবে আমাকে বিশেষায়িত করার চেষ্টা করা হয়েছে। জসিমউদ্দিন কবি, বাংলা সাহিত্যের এক অসাধারণ অসামান্য কবি, কিন্তু তার সমস্ত সৃজন প্রতিভাকে আমার ধারণা যে খণ্ডিত করা হয়েছে, সীমিত করা হয়েছে পল্লী কবি অভিধা দিয়ে। তিনি প্রচুর গল্প লিখেছেন, গদ্য লিখেছেন, তার অনেক স্মৃতি ভাষ্য আছে, কিন্তু তিনি ছিলেন আধুনিক মানুষ, আধুনিক মননের মানুষ। এই সম্পর্কে একটা আমার নিজস্ব ব্যাখ্যা আছে। পল্লী কবি বলার ফলে আমার ধারণা একেবারে এটা সবচেয়ে তার প্রতি একটা সবচেয়ে যোগ্য এবং ভালো অভিধা বলে আমি মনে করি। পল্লী কবি এই কথাটি বাংলা সাহিত্যে আর কোথাও নেই। আমি কথাটি বলছি, তিনি যা করেছেন সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কবিতা লেখার যে হালতক, যে কি বলবো, রসদ, শিল্পকৌশল সব তার জানা ছিল। তার পাশাপাশি লোককবিদের যে উপাদান, যে বিষয় এবং যে কৌশল,
সবটাকে তিনি রপ্ত করে এমনভাবে তিনি ব্লেন্ড করেছেন, এমনভাবে সংহত করেছেন, তার মতো এই ধরনের গাথা কবিতা, তার মতো এমন ধরনের লোকগীতিময় কবিতা বাংলা সাহিত্যে দ্বিতীয় আর কেউ লেখেননি। ফলে তাকে আমি যেমন বলতে পারছি না একটা সর্বাধুনিক কবি, ঠিক তেমনি বলতে পারছি না লোককবি। বরং এই দুটার সমন্বয়ে লোককবি, লোককবিতা এবং আধুনিক কবিতা, এই দুটার সমন্বয়ে তাকে বলা হচ্ছে তিনি যে কবিতা লিখেছেন তার বিষয় না 80% ক্ষেত্রে 80% কিন্তু পল্লীর জনগণ, পল্লী কবি। ইংরেজিতে যাকে বলে পেস্টোরাল পয়েট, পেস্টোরাল পয়েট যাকে ইংরেজি তার বাংলা হয়েছে পল্লী কবি। ফলে বিষয়গত বিচারে তাকে পল্লী কবি বলা যেতে পারে, কিন্তু বিষয়গত বিচারের বাইরে যদি বলি তার কবিতার গভীরতা, তার চিত্রকল্প তৈরি করার ক্ষমতা, তা যদি বলি তাহলে বাংলা ভাষার হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ কবি যারা আছে তিনি তাদেরই কাতারে। এখন আমরা অন্যদিকে যাব, সেটি হচ্ছে যে আমাদের শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ কি ছবি আঁকছেন আমরা একটু দেখি। বিকাশ ভাই, আপনি কদ্দূর আঁকলেন, কেমন আঁকছেন, কেমন লাগছে হুদা ভাইকে, আপনি কতটা তুলে ধরলেন? হুদা ভাইকে তুলে ধরা খুবই কঠিন। আমি যতটুকু ওনাকে জানি, জি, কবি নুরুল হুদা, ওনাকে কবি হিসাবে যতটুকু জানি, আমার ব্যক্তিগতভাবেও তার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে এবং মেশার সুযোগ হয়েছিল। আমি আজকে খুবই আনন্দিত আমি তার ছবি আঁকতে পাচ্ছি। এই অল্প সময়ে দেখে তাকে আমার এই কাগজের ছোট্ট পরিসরে তুলে ধরা আমার জন্য খুবই কঠিন। বাহ্যিক যে অবয়ব সেটা হয়তো কিছুটা উঠে এসেছে, কিন্তু আমি আসলে গুরুত্ব দিয়েছি তার ভিতরের যে নুরুল হুদা। আমি এটা বিশ্বাসও করি যে একজন মানুষের বাহ্যিক যে অবয়ব এটি তার প্রতিকৃতি না, তার ভিতরের যে প্রতিকৃতি সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার সীমিত অভিজ্ঞতা এবং আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ দিয়ে। আমি জানি না কতটুকু হচ্ছে, চেষ্টা করছি। শিল্পী, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে চমৎকার এখন পর্যন্ত আপনি আঁকছেন এবং অনুষ্ঠান শেষ পর্যন্ত এটি আরও অসাধারণ এবং বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আমার ধারণা। কবি মোহাম্মদ নুরুল হুদা প্রেমের কবিতা অজস্র লিখেছেন এবং আপনি বলছেন যে প্রেমে এখনো পড়ে আছেন এবং যতদিন বেঁচে আছেন প্রেমে পড়বেন। কেন পড়বো না? ডুবে আছি, উঠতে পারবো না। এই অবস্থা যদি হয় তাহলে প্রেমটা আপনার কাছে কেমন, কি প্রেম কিভাবে দেখেন? প্রেমকে দেখি না, আবার এই মুহূর্তে একটা ছোট দুই পংক্তি মনে পড়ছে। বলুন। একটি জীবনের সখী লক্ষ প্রেমিকা যদি নও, লক্ষ জীবনের সখী একটি প্রেমিকা তুমি হও। অসাধারণ। তো এটার ব্যাপার হচ্ছে যে প্রেমকে কতভাবে যে দেখা প্রেম যায়। সত্য প্রেমিকা সে বহু পাত্রে ঢেলে খাবো পিব সেই সারাব লহু, এটা নজরুল। আমি বলছি প্রেম হলো সেই জিনিস যা সৃষ্টিশীলতাকে উস্কে দেয়। প্রেম যদি না থাকে তাহলে জলের সঙ্গে বীজ যুক্ত হয়ে কুড়ি হয়ে ফুটতে পারে না। কাজেই সৃষ্টিশীলতার প্রথম ইয়েই হচ্ছে তাই। আপনি প্রতি মুহূর্তে প্রেমে পড়তে পারলে আপনি কাউকে হত্যা করতে পারবেন না, আপনি সৃষ্টি করতে পারবেন। প্রেম সৃষ্টি করে, প্রেম কিন্তু নষ্ট করে না। প্রেমে পড়া খুব কষ্টকর, প্রেমে পড়ে মানুষ নষ্ট হয়ে যায়, কিন্তু ভালোভাবে নষ্ট হয়। পরকীয়া প্রেমকে কিভাবে দেখছেন? পৃথিবীতে পরকীয়া প্রেম বলতে কিচ্ছু নেই। বলে যে যখন সখিয়া, কখনো কখনো মনে হয় যে পরকীয়া মানে সখিয়া, মাঝে মাঝে অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়। পরকীয়া তখনই হয় যখন একজন আরেকজনকে পর মনে করে, কিন্তু সখিয়া তখনই হয় যখন দুজন দুজনকে আপন মনে করে। তা আমি এই জন্যই বলবো যে মিলনের মধ্যে যখন প্রকৃত দুই দিকেরই ইতিবাচকতা থাকে তখন এটা আবার পরকীয়া হবে কেন? অসাধারণ হয়ে ওঠে। অসাধারণ হয়ে ওঠে। আর যদি এটা না হয় তাহলে শুধু পুরুষ দায়ী না, শুধু নারী দায়ী না, দুজনেই দায়ী। নজরুল যেমন বলেছিল, অসতী মায়ের সন্তান যদি জারদ সন্তান হয়, অসৎ পিতার সন্তান তবে জারদ সুনিষ্ট হয়। কাজে পরকীয়া মানে ওইখানে, এই যখন অনাচার থাকে, দ্বিচারিণী বা দ্বিচারী যদি পুরুষ হয় বা নারী দ্বিচারিণী হয় তাহলে এটা পরকীয়া। পরকীয়া না, এটা অন্য জিনিস হয়ে যায়। সৌন্দর্য বা পবিত্রতা বা অনুধাবন করার যে ব্যাপারটা, সেটা আপনি যেটা বলতে চাচ্ছেন, মানুষ যেটা বলতে চাচ্ছে, আপনি আপনার ঘরের যিনি আছে তার বাইরে কাউকে দেখে প্রেমে পড়তে পারেন কিনা? অবশ্যই অবশ্যই আমি প্রেমে পড়তে পারি, এবং প্রেমে পড়ার অর্থই হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষকে ভালোবাসা তো নিশ্চয়ই মানুষ ভালোবাসবো বলেই তো পৃথিবীতে এসেছি, এবং কবির চোখ তো সবসময় সৌন্দর্যের দিকেই থাকে। হুদা ভাই, প্রেমের ক্ষেত্রে নারী এবং পুরুষের যে সম্পর্কের মধ্যে শরীর কি খুব গুরুত্বপূর্ণ? শরীর ছাড়া কি প্রেম হয়?
অবশ্যই হয়, কেন হবে না? সেটি কি আসলে প্রেম? না হওয়ার কোনো কারণ নেই। ইউটোপিয়া কোনো প্রেম? অবশ্যই, কারণ ইউটোপিয়ার কোনো স্থায়িত্ব থাকে? ইউটোপিয়ার এই শরীরটা, মানে আমার এই শরীরটা একই সঙ্গে শরীর এবং শরীরহীনতা। আমি যে বলবো যে শক্তি দিয়ে এখন আমি কথা বলছি, যে শক্তি দিয়ে আপনাকে আমি তর্ক করছি, সেটি কিন্তু আমার শরীর নয়। সেটি আমার শরীরের ভিতর প্রদীপিত একটি শক্তি। চারবাক দর্শন কি বলে? আমি অন্যদের কথা বলবো না। যে চারবাক দর্শন স্রষ্টার কথা বলে না, অন্য কিছু বলে না। চারবাক দর্শন বলে যে 4 রকমের বস্তু দিয়ে আমার শরীরটা, পৃথিবীটা গঠিত, সেই 4 রকমের বস্তু যদি একটা বিশেষ সমীকরণে আসে, তাহলে তার ভিতরে একটি চেতনা সঞ্চারিত হয়। সেই চেতনাটাই ওই সমীকরণকে জীবিত করে তোলে। এই তো আমি বলবো যে এই জন্যই বলবো, ওই জীবিত হওয়ার পর প্রেম মানুষ কিন্তু অন্তর দিয়ে যখন অনুভব করে, সেটা শরীরই নয়। তারপর শরীর দিয়ে যখন অনুভব করে, তা শরীরই। কথা হচ্ছে, অন্তর দিয়ে অনুভব করার পর মানুষকে শরীরের কাছে যেতে হয়, শরীর দিয়ে অনুভব করার পর মানুষকে অন্তরের কাছে যেতে হয়। কথা বলছিলাম আপনার আগে আরেকটি অনুষ্ঠানে কথাশিল্পী রাহাত খানের সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে শরীর ছাড়া প্রেম ভাবা যায় না, শরীর এবং প্রেম পাশাপাশি। আমি তার কথা মেনেই বলবো, হ্যাঁ, তার শরীর ছাড়া প্রেম হয় না, কিন্তু হৃদয় ছাড়াও প্রেম হয় না। তিনি ওইটাই বলেছেন, হৃদয় ছাড়া প্রেম হবেই না। আমার তো মনে হয় আমি যেটা বলবো, যেমন আমি প্রথম যে প্রেমের কথা বলছি, সেই প্রেমের যে আমার সেই প্রেমিকা, তার সঙ্গে আমার কখনো স্পর্শ হয়নি। আমি এখনো তাকে ভালোবাসি। সম্ভব? কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি এতবার যদি এতজনকে এইভাবে রূপকল্পে ভালোবাসা না যায়, তাহলে ভালোবাসার ডাইভার্সিটি, বৈচিত্র্য থাকে না। 1971 সালের উত্তাল সময়ে, মুক্তিযুদ্ধের সময়, বাঙালির উন্মেষকালের, বাঙালির শ্রেষ্ঠ সময় আপনি কক্সবাজারে ছিলেন, এবং কক্সবাজারে আপনি মুক্তিযুদ্ধ করেছেন পাকিস্তানি অকুপাইড বাহিনীর বিরুদ্ধে। সেই যুদ্ধের পটভূমিটা জানতে চাই। আমি 10-11 তারিখের দিকেই কক্সবাজারে চলে যাই, মার্চ মাসের 1971। কারণ হচ্ছে, আমরা লেখক সংগ্রাম শিবির থেকে আহমদ শরীফের সভাপতিত্বে, তিনি আমাদের তখন সভাপতি ছিলেন, শহীদ মিনারে যেদিন মিটিংটা হলো, লেখক শিল্পীদের পক্ষ থেকে আমরা পরিপূর্ণ রায় দিলাম, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ চাই। এবং তারপরে ঘটনা প্রবাহ যেদিকে যেতে লাগলো, মনে হলো যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাবে। তার জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং আমাদের শিল্পী লেখক সমাজের পক্ষ থেকে বলা হলো যে, যার পক্ষে সম্ভব তাড়াতাড়ি সব বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েন, নিজের এলাকায় গিয়ে সংগঠিত করেন। তা আমি চলে যাই। যাওয়ার পর কক্সবাজারে আমি যে স্কুলে পড়তাম, ঈদগাহ মডেল হাই স্কুল, একেবারে আরাকান রোডের পাশে এই বিদ্যালয়টি, একবার প্রাচীনতম বিদ্যালয়ের একটা বিশাল মাঠ। সেখানে আমরা যাওয়ার পর সুরত আলম নামে আমাদের একজন প্রাক্তন সৈনিক ছিলেন, তিনি সুবেদার জাতীয় কিছু একটা ছিলেন। তিনি অসম সাহসী একজন মানুষ ছিলেন, এবং তার কাছ থেকে তাকে আমরা নিয়ে সঙ্গে করে ওই স্কুলের যারা ছাত্র ছিল, তারা আমাদের মতো যারা তরুণ স্কুল কলেজে যারা পড়ে, তাদেরকে দিয়ে আমরা সেখানে প্রথমে একটা ট্রেনিং শুরু করি। গাদা বন্দুক দিয়ে ট্রেনিংটা শুরু হয় স্বাভাবিকভাবেই। হ্যাঁ, এটা হতেই সেই 25শে মার্চ এসে গেল, এবং 25শে মার্চের রাতে, সকালবেলা আমরা 26শে মার্চের দিকে আমরা হান্নানের কণ্ঠে, হান্নান মানে মোহাম্মদ হান্নান, আওয়ামী লীগের নেতা, তার কণ্ঠে প্রথম আমরা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার কথা শুনলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, তার পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণার কথা বলা হলো। তারপর আমরা মেজর জিয়ার কথাও শুনলাম, তিনি স্বাধীনতা বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা করলেন, এটাও আমরা শুনলাম। অর্থাৎ আমরা শুনলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, এটাই প্রকৃত সত্য, এর বাইরে অন্য কোনো সত্য নেই। তো আমাদের কাজ হলো এখন মুক্তিযুদ্ধ শুরু করা। তার 3-4 দিনের পর মেজর জিয়া, শওকত, এরা মিলে কালুরঘাট ব্রিজ পার হয়ে তারা কক্সবাজারে চলে এলেন। 1 মাস যাবৎ তারা কক্সবাজারে ছিলেন, এবং কক্সবাজারে 1 মাস কিন্তু পরিপূর্ণ মুক্ত ছিল। এই সময়টাতে আমাদের মূল কাজ ছিল কক্সবাজারে আসার জন্য। তখন কিন্তু যে আর্মি 2 পথে আসতে পারে। এক পথ হলো যে রাস্তা হলো আরাকান রোড দিয়ে আসা কিন্তু কঠিন,
কারণ আরাকান রোডের দুপাশে আপনারা জানি, দুপাশে কিন্তু পাহাড় পর্বত, যে কোনো জায়গাতে গেরিলা বাহিনী অ্যাম্বুশ করতে পারে। চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার পর্যন্ত যে রাস্তা, নদীপথ, জলপথ যেটা আছে, সমুদ্রের পাশ দিয়ে যে পথ আছে, আমরা দেখি মহেশখালী প্রণালী, সেই দিক থেকে আসা। আমার কিন্তু ওটাও কঠিন ছিল এই জন্য যে তারা একটা স্টিমারে আসবে বা কয়েকটা নৌকাতে আসবে, তখন যদি মুক্তিবাহিনী তাদেরকে আক্রমণ করে, তাদের পক্ষে এটাও করাও কঠিন। যাই হোক, সমস্ত কিছু বিবেচনা করে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই কাজটা হলো, যেহেতু বাড়িটা আমার একেবারে প্রধান কাছে, আমার বাড়ি পোখালী নামক একটি গ্রামে, ইউনিয়নে, তার পাশ দিয়েই মহেশখালী প্রণালী প্রবাহিত হচ্ছে। ওইখানে তথাকথিত গাদা বন্দুক, রাইফেল ইত্যাদি দিয়ে ওইদিকে পাহারা দেওয়া মানে তাদের কারোর সঙ্গে যুদ্ধ করা নয়। যদি দেখা যায় যে তারা আসতে, তখন যথাস্থানে সংবাদটা পৌঁছে দেয়া, এই কাজটি আমরা করেছি। এবং তারপর পাকিস্তান বাহিনী যখন এলো, আর্মি যখন এলো, আসার পর আমরা আরও রিট্রিট করলাম, আমরা ভেতরে ঢুকে গেলাম। এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্তই কক্সবাজার এলাকায় মুক্তিবাহিনীর অস্তিত্ব ছিল। আর কেউ আমি যাইনি, আমাদের গ্রুপ তখন ওইদিকে যায়নি, কোনো গ্রুপ বার্মার যে সীমান্তের পাশে পর্যন্ত গিয়েছিল, কিন্তু বার্মাতে আমরা তেমনভাবে আশ্রয় পাইনি। যারা হয়ে গেছিল, সাধারণ মানুষ গেছে, কিন্তু মুক্তিযোদ্ধারা ওইখানে যেতে পারেনি বলা যেতে পারে আর কি। তো এরপরে কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হবে, এই পরিস্থিতি চলে আসতে, আমি কিন্তু ডিসেম্বরের আগে, নভেম্বরের শেষ দিকেই, অক্টোবরের শেষ দিকেই বলা যেতে পারে, আমি আমার এক বন্ধু ছিল খিজির, আমরা দুজন ওই কক্সবাজার থেকে আমরা ঢাকা শহরে চলে আসি। আপনার একটি কবিতার পংক্তি আছে, রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি, সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি, আমরা তামাটে জাতি। আমরা এসেছি। তামাটে জাতি কেন বললেন? তামাটে জাতিটা বললে আপনি কি বোঝাতে চেয়েছেন? অন্যরকম একটা কথা আমি বলবো। আমি দুজন মানুষকে দেখেছি দুই প্রান্তরে, একটা হলো নাগরিক প্রান্তর, আর একটা হলো গ্রামীণ প্রান্তর। যখন একজন চাষি মাঠে কাজ করে এবং কাজ করার পর ঘামে নেয়ে উঠে, তখন তার পিঠের দিকে যখন তাকায়, রোদ পড়েছে, তখন এটা না কালো, না সাদা, না বাদামি, আমরা বলি তামাটে, পুরে তামাটে হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে গরুর গাড়ি ঠেলছেন একজন শ্রমিক, তার পিঠটাও তামাটে হয়ে গেছে। বাঙালি আমার মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত এইভাবেই একজন সংগ্রামী জাতি, যে শ্রম বিমুখ নয়, শ্রমমুখী একটা জাতি। একইভাবে আরেকটা বর্ণের কথা যদি আমরা বলি, বাঙালিরা না কালো না সাদা, বাঙালিরা বর্ণের ভিতর দিয়ে তার ভিতরে একটা সমঝোতা আছে, সেই সমঝোতা হচ্ছে ব্রাউন, তামাটে। সারা পৃথিবীতে এই তিনটি বর্ণের কথা বলা আছে। আমার নিজের মনে হয় কালো যেমন একটা এক্সট্রিম, সাদাও তেমনি একটা এক্সট্রিম। আমরা যদি এক ধরনের সন্ধির ভিতর চলে যেতে চাই, মানুষের ভিতর মিলনের কথা বলি, বর্ণবাদকে যদি অগ্রাহ্য করতে চাই, তাহলে সব বর্ণকে গ্রহণ করতে হবে, অন্তত সাদা এবং কালো দুইটাকেই গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করি, তাহলে যেটা হবে সেটা একটা সংকর জাতিসত্তা, সংকর বর্ণসত্তা। বাঙালি মূলত কিন্তু সংকর জাতি। হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বাঙালি এসছে, শকুন, আর্য, অনার্য, দ্রাবিড়, কেমন মঙ্গোলীয়, ভেডিট, তারপর এরিয়ান, যারা নাক উঁচু, নাক বেটে, গোল মাথা, লম্বা মাথা, সব মানে নৃতাত্ত্বিক দিক থেকে শুরু করে, সাংস্কৃতিক দিক থেকে শুরু করে, সমস্ত দিক থেকে আমরা বলবো বাঙালি সারা পৃথিবীর যত ধরনের মানুষ আছে, সব মানুষের আকৃতি, প্রকৃতি, চরিত্র সব মিলিয়ে একটা অদ্ভুত জাতি, কিন্তু আন্তর্জাতিক জাতি। জুয়া খেলা, কবিতা, মদ, যদি আপনাকে সাজিয়ে দেওয়া হয়, আপনি কোনটা আগে নেবেন? প্রথমে নারীকে দিতে হবে, কারণ আপনি যদি সুরার কথা বললেন, সুরা তো হৃদয় দিতে পারে না, হ্যাঁ। তারপর আর জুয়া উন্মাদনা দিতে পারে, হৃদয় দিতে পারে না। তারপর আরেকটা কি বললেন? কবিতা, হ্যাঁ, কবিতাও দিতে পারে, কবিতা দিতে পারে না এটা বলবো না, কবিতা কিন্তু শরীর দিতে পারে না। নারী মানে শরীর যোগ হৃদয়। তাহলে আমরা নারীকেই নিচ্ছি আগে। অবশ্যই। নারীর ভিতরে কি আছে যে এত পাগল হয়ে যাই আমরা পুরুষেরা? নারীর ভিতর সেই জিনিসটি আছে যা
নরের ভিতর নেই। প্রথম কথা হচ্ছে সেটি, মানুষ চায় তার অপূর্ণতাকে পূর্ণ করতে। আর নারীও আমি বলবো, নারীকে যদি প্রশ্ন করা হয়, নারীকে যদি সত্যিকারভাবে প্রশ্ন করা হবে, সত্যিকার উত্তর যদি আসে, সেও প্রথমে নরকেই নেবে। দুজন মিলেই অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা অর্ধেক কিছু চাই না, আমরা সম্পূর্ণ চাই, পুরোটা চাই। প্রেম কিন্তু পুরোটা চায়। এ কারণেই হুদা ভাই, আপনার একটা কবিতা আছে, কবিতার নাম ইথাকা। ইথাকা একটি প্রাচীন মিথ, ঐতিহ্য। আপনি এই কবিতাটা ইথাকা কাকে মন্থন করে লিখেছেন? অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ফিরে আসা 10ই জানুয়ারি 1972 সালে এই কবিতাটি লেখা। এবং ইথাকা মানে কি? ইথাকা হলো সেই দেশ যেখানে ইউলিসিস গিয়েছিল 20 বছর পরে আবার ফিরে আসতে। পেনিলুপি ইউলিসিসের জন্য অপেক্ষা করেন। একই জিনিস, অনেক ষড়যন্ত্রের মধ্যেও সে অপেক্ষা করছে। একই ঘটনা ঘটেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নির্বাসিত হয়েছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। 9 মাস হয়েছিল, 20 বছর হয়নি। সময় কখনো বড় আর ছোট এটাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু যে সংগ্রামটা করেছেন সেটা কিন্তু হাজার বছর ধরে বাঙালি যে সংগ্রাম করেছে সেই সংগ্রামেরই মূলীভূত রূপ। আপোষহীনতা, কেমন শুধু বজ্র কণ্ঠ দিয়ে করা, শব্দ দিয়ে, তার সাহস দিয়ে যুদ্ধ করা। তিনি যখন ফিরে আসার পর ওই যখন আবার সেই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ালেন, তিনি কথা বললেন, তিনি কথা বলতে অশ্রু। ওই কবিতায় কিন্তু এই মুহূর্তে কবিতার আমার মনে নাই, পংক্তিগুলো মনে নাই। তিনি অশ্রু, দুদিকে দুটো নদী হয়ে, পদ্মা গঙ্গার মতো দুটো নদী হয়ে বেরোচ্ছে, এবং সেই নদীর ভিতরে তোমার হৃদয়ের দিকে এই তোমার মানুষগুলো ঢুকে যাচ্ছে। তিনি তখন সেই ভাষণে বলছিলেন যে আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে বারবার মরে না। অসাধারণ ব্যঞ্জনা, অসাধারণ বীরত্ব। এইটাও বলেছিলেন, আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, আমার বাঙালি আজ স্বাধীন হয়েছে। বিস্ময়কর বক্তৃতা। এবং রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে তিনি ওই কথাও বলেছিলেন, আমার বাঙালি আজ স্বাধীন, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। হুদা ভাই, আপনার সঙ্গে কথা বললে তো কথা ফুরোবে না, এটা দিন রাত 24 ঘন্টা কথা বলা যায়। আপনি একটি অভিজ্ঞতার বিশাল সমুদ্র বহন করছেন নিজের শরীরের ভেতরে। মইন পাহাড় এবং জন্মজাতি আপনার দুটি উপন্যাস আর মধ্যে আমি দুটো উপন্যাসই পড়েছি, এবং আপনার আরেকটি ট্রিলজি করার কথা, আপনি কথা দিয়েছেন এটা লিখবেন, জানি না কবে লিখবেন। লিখতে হবে আবার ওই সেই সমুদ্র, সেই টেকনাফ, সেই যে রোহিঙ্গা মানুষ, তাদের, এবং আমরা এই বাংলাদেশের মানুষ, মানব জাতি, সব মিলিয়ে আরেকটি উপন্যাস কল্পনায় আছে। কিন্তু আমার প্রশ্ন ছিল, এই উপন্যাসের যে প্রথম মনু এবং দ্বিতীয় যে কিশোর, এই যে দুইটি ক্যারেক্টার, এই ক্যারেক্টার কি মোহাম্মদ নুরুল হুদা? কাছাকাছি বলবো। এই জন্য শুধু মোহাম্মদ নুরুল হুদা নয়, মোহাম্মদ নুরুল হুদার পাশাপাশি এই তার বয়সে অন্য যে সমস্ত মানুষ ছিল, কিশোর ছিল, একজন কিশোর আসলেই কিশোর, কিন্তু কিশোর কিন্তু শুধুমাত্র শিশু নয়, অনু কিন্তু কিশোরের চেয়ে ছোট একটা শিশু না, উপন্যাসের মধ্যে বোঝা যায়। এদের জীবনটা যেদিকে প্রভাবিত হয়ে গেছে, এবং তার পাশাপাশি সমাজটা যেদিকে প্রভাবিত হয়ে গেছে, এই বিষয়টা। আরেকটা বিষয় আছে, ওইটা সঠিকভাবে আপনি বলেছেন, একটু আত্মজৈবনিক। হুদা ভাই, আমাদের অনুষ্ঠানে আপনি আসবেন এটা জেনে, বয়োজ্যেষ্ঠ তিনি আপনার সম্পর্কে আমাদের কাছে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি একটু দেখে আসবো, চলুন দেখি। কবি মোহাম্মদ নুরুল হুদা আমার প্রিয় কবি। তার কবিতার সবচেয়ে বড় যে প্রবণতা সেটি হচ্ছে দেশপ্রেম, ঐতিহ্যপ্রীতি। 60 দশকে তার আবির্ভাব, কিন্তু আজ পর্যন্ত তিনি তার পাঠকদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যদি দেশের কোনো কবির সঙ্গে তার তুলনা করতে যাই, তাহলেই আমরা ঈশ্বরগুপ্ত কিংবা গোবিন্দচন্দ্র দাশের যে প্রকৃতি ভাবনা, তার সঙ্গে তুলনা করতে পারবো। একই সাথে যদি আমরা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত থেকে বিবেচনা করি, তার কবিতার সঙ্গে আমি জর্জ সেফেরিস কিংবা ডেরেক ওয়ালকটের তুলনা করতে পারি। আমরা মনে করি যে নুরুল হুদা আমাদের সময়ের একজন গুরুত্বপূর্ণ কবি, এবং তার কবিতা বারবার পাঠের দাবি রাখে। হুদা ভাই, কেমন লাগলো আপনার সম্পর্কে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটি? তার যে আমার প্রতি, আমাকে তিনি দেখার পর আমার সম্পর্কে যে মন্তব্য, এটা আমার জীবনের পরম পাওয়া। আমি তার কাছে কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাচ্ছি। চমৎকার বলেছেন হুদা ভাই। আমরা এখন আপনার ছবিতে দেখতে চাই শিল্পী
শাহজাহান আহমেদ বিকাশ কিভাবে আঁকলেন, কতটা আপনাকে তিনি ধারণ কিন্তু করেছেন, তার আমার তুলিতে বা শরীরকে ক্যানভাসে? আঁকেন না, তিনি নিজেই বলেছেন হ্যাঁ। তিনি মনোলোকে যাকে যাকে দেখেছেন হ্যাঁ। সেই তারা যাক 20-30 বছর যাবত তার আমার পরিচয়। জি, ওরে বাপরে বাপ, আপনার সঙ্গে প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় অসাধারণ একটা ছবি এঁকেছেন। এটা আমার ছবি নয়, যে ছবি আমার ভিতর আপনি দেখেছেন সেই ছবিটাকেই এঁকেছেন। কবি মোহাম্মদ নুরুল হুদা, আমি আগেই বলেছি যে আপনি দরিয়ানগরের মানুষ, ছোট্ট শরীরের ভিতরে পুরো দরিয়াটা ধারণ করে আছেন কবিতায়, কাব্যে, অনুবাদে। অনুবাদ নিয়ে তো কোনো কথাই বলতে পারলাম না, কারণ সময় খুব সীমিত, তো তো বোঝাই যায়। আরও ভালো লাগতো যদি আরও দীর্ঘক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারতাম। আপনার জীবনের যে দীর্ঘ অভিজ্ঞতা, কবিতার সঙ্গে যে বসবাস, নায়িকাদের সঙ্গে যে বসবাস, প্রেমিকাদের সঙ্গে যে বসবাস, এগুলো যদি আর একটু ভালো করে জানতে পারতাম। তো যাই হোক, যেটুকু জেনেছি আমি আশা করি যে আমাদের দর্শকেরা খুব পরিতৃপ্তি লাভ করেছেন। আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনি আমার ভেতর থেকে অনেক কিছু বের করার চেষ্টা করেছেন, আমি জানি না। শ্রোতাদের প্রতি, দর্শকদের প্রতি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার কৃতজ্ঞতা। আপনারা আমার কথাগুলো শুনেছেন। শুধু দর্শক, শিল্পবাড়ি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হচ্ছে। এই অনুষ্ঠান আপনারা জানেন পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আগামী অনুষ্ঠানে আবার এইরকম কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। সে পর্যন্ত যে যেখানেই থাকুন, কল্যাণে থাকুন, ভালো থাকুন।